জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনজুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন শাহাদাব আকবর চৌধুরী এমপি এবং আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি দলীয় সাবেক হুইপ। শাহাদাব আকবর চৌধুরী এমপি, নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেছেন গোয়েন্দারা আত্মতুষ্টিতে ভুগছেন। গোয়েন্দারা মনে করছেন কি আর দরকার আছে এমন, সব তো ঠিকঠাক আছে। কেএনএফ এর সঙ্গে তো আলোচনা হয়ে গেছে, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতেছে, ওদের সাথে চূড়ান্ত বৈঠক হয়েছে। এরকম আত্মতুষ্টিতে ভোগার কারণে গোয়েন্দারা তাদের দিকে আর নজরদারি দেয়নি, ফলে হামলা করতে পেরেছে কেএনএফ। তিনি বলেছেন গোয়েন্দা ব্যর্থতা আছে বলেই রুমায় হামলার 16 ঘন্টা পর থানচিতে ব্যাংক ডাকাতি ও থানা আক্রমণ করতে পেরেছে কেএনএফ। শাহাদাব আকবর চৌধুরী, গোয়েন্দারা কি ব্যর্থ কিনা, যদি ব্যর্থই হয় কে ব্যর্থ, আমরা তো তাদের কেন ব্যর্থ? আমরা তো তাদের বেতন ভাতা ঠিকঠাক মতনই দিচ্ছি, আমাদের টাকায় তো তাদের বেতন হচ্ছে। তাদেরকে আত্মতুষ্টিতে ভোগার কোনো স্কোপ আছে কিনা, এই স্কোপ তাদেরকে কে দিল? 2 মিনিট সময়। দেখুন, আমার মনে হয় না এখানে আত্মতুষ্টির কোনো প্রশ্ন আছে। আর গোয়েন্দারা ব্যর্থ হয়েছে কি ব্যর্থ হয়নি সেটা ওই এক কথার ভিতরে একটা ঘটনার উপর দিয়েই কিন্তু বলে দেওয়া সম্ভব নয়। বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে, অনেক বড় বড় দেশেও অনেক গোয়েন্দা তথ্য অনেক সঠিক সময় না আসার কারণে অনেক ধরনের অনেক কিছু ঘটে। ঠিক তেমনি হয়তো এখানেও হয়তো সঠিক সময় সেই তথ্যটা আসেনি এবং সেই কারণেই হয়তো আমরা দেখেছি যে এইটা আমাদের যেই ঘটনাটা ঘটেছে সেটা ঘটনাটা হয়তো ঘটতো না যদি সঠিক সময় সেই তথ্যটা থাকতো। তা আমি বিশ্বাস করি যেই দেশ, যেই সরকার ক্ষমতায় আছে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার, এবং সেই সরকারের অধীনে যে সকল বাহিনী এখন সতর্ক আছেন এবং কিভাবে এটা মোকাবেলা করতে হবে সরকার তা জানে এবং সঠিক সময় তার জবাব দিবে। জি, আপনি বলছেন যে এরকম হতেই পারে। রুহুল কবির রিজভী সাহেবও একটা কথা বলেছেন। তিনি বলেছেন বিরোধী দল ও মতের মানুষকে ভাষাতে নানা রকমের তথাকথিত গোয়েন্দা তথ্য থাকলেও যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হামলা করছে তাদের সম্পর্কে গোয়েন্দারা বেখবর। সরকার দেশের সীমান্ত রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রিজভী সাহেবের কথায় কি ভুল আছে কিনা, ভুল হলে কি ভুল দেখেন? কেননা তিনি বলেছেন যে গোয়েন্দারা তাদেরকে নিয়ে এত ব্যস্ত যে আসলে যেখানে খোঁজ রাখার দরকার সেখানে তারা বেখবর। এখানে আমার মনে হয় রিজভী সাহেবের সাথে আমি কোনোভাবেই একমত হতে পারবো না। সরকারের বিভিন্ন অঙ্গ আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তারা যেখানে যে দায়িত্বপ্রাপ্ত তারা সেই দায়িত্ব পালন করছে এবং কে কি করছে সেটা মনিটরিং হচ্ছে। সুতরাং কোথায় কি হচ্ছে ওনাদের দিকে বেশি দিকে নজর থাকলো আর আরেক দিকে নজর থাকলো না, এই জিনিসগুলোর কোনো বাস্তবতা নেই। আর আরেকটা কথা হলো যে আপনার অন্যান্য যেই কথাগুলো আপনারা যেটা বলছেন যে দলের প্রতি, বিরোধী দলের প্রতি তাদের নজর বেশি, এদিকে থাকলো না, এগুলোর আসলে বাস্তব কোনো বাস্তবতা আমি খুঁজে পাই না। তো সেই জায়গা থেকে যদি আমি বলবো যে আমি ওনার সাথে তো কোনোভাবেই একমত হতে পারি না এবং ওনাদের কাজ বা উনি যেই কথাগুলো বলেন আমি সবসময় বিরুদ্ধে কোনো কিছু একটা সুযোগ পেলে ওই বিরোধিতা ছাড়া কিভাবে সরকার এখানে আরো ভালো করতে পারে সেই ধরনের কোনো সাজেশন কোনোদিনও আসবে না। সুতরাং একটু কিছুটা মাঝে মাঝে একটু পজিটিভ কিছু কথাবার্তা আসা উচিত, সহযোগিতামূলক কথাবার্তা বলা উচিত। এইটাকে আপনি সাজেশন মনে করছেন না যে বিরোধী দল কি করছে, কোথায় মিটিং মিছিল করছে সেই দিকে যদি গোয়েন্দারা আরেকটু ওখানেই যদি সময়টা বেশিরভাগ পার না করতো তাহলে হয়তো এই দিকটা এরকম ব্যর্থ হতো না? উনি কিন্তু এইটাই মেন করেছেন। আপনার কি এরকম মনে হয়? না, আমার এখানে মোটেও মনে হয় না। তার কারণ ওই যে ওনাদের জন্য যদি বলেন যে গোয়েন্দারা ওখানেই ব্যস্ত, গোয়েন্দা মানে তো দুইজন লোক না যে এক জায়গায় শুধু বিরোধী দলের পিছনে থাকবে। ভাগ আছে, এক একটা জায়গায় প্রতিটা স্তরে গোয়েন্দাদের যার যা নিজস্ব এজেন্সিরা আছে তাদের কাজ আছে, তারা সেইভাবে করেই ছড়িয়ে থাকে এবং সেইভাবে তারা তথ্য নেয়। শুধু এই দেশে না, পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের কার্যকলাপ যেভাবে যার যার দেশে গোয়েন্দা সংস্থাগুলো তাদের কাজ করে। তো ওনাদের পিছনে লেগে থাকবে দেখে পাহাড়তি সবাই চলে এসে ওনাদের সাথে এখানে আছেন, এই কথাগুলো আসলে আপনার ঠিক ম্যাচিউরড লেভেলের কথাবার্তা বলে আমার মনে হয় না। আচ্ছা, তার মানে এরকম কি আমরা ধরে নিতে পারি যেই কয়জন বিরোধী দলের খোঁজ খবর নিতে বা বিরোধী দল দমনে ব্যস্ত
তারা সফল, কিন্তু পাহাড়ের খোঁজ খবর বা পাহাড়ের দেখভাল যাদের তারা ব্যর্থ, এরকম কিছু কি? না, এরকমও কিছু না। কারণ একটা ঘটনা ঘটা মানে অর্থ এই না যে পাহাড়ের সমস্ত কিছুই আমাদের আওতার বাইরে চলে গেল, দেশের বাইরে চলে গেল এবং একটা বিশাল ক্ষতি একটা হয়ে গেল। একটা মাথা চাড়া দিয়ে উঠেছে কুকি চিন, এটা কোনো মানে সন্দেহ নেই এবং সবাই করবে। সুতরাং যেই ঘটনাটা ঘটেছে সেটাকে কিভাবে মোকাবেলা করতে হবে এবং এই ধরনের যারা সন্ত্রাসী তাদেরকে কিভাবে নির্মূল করতে হবে সরকার জানে এবং সরকার সময় মতো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সঠিক সময়ে সঠিক কাজটা করবে। জি, রিজভী সাহেব যেমনটা বলেছেন, জিএম কাদের সাহেবও অনেকটা একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন শুধু পাহাড়ে নয়, সারা দেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। পাহাড়ের ঘটনা, কুষ্টিয়ায় ব্যাংক থেকে টাকা চুরি, রাজধানীর একটি বাস ডিপোতে লাগা আগুনে 14টি ভলভো বাস পুড়ে যাওয়া, মেট্রো রেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতি, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা, চুরির ঘটনা, মানে বিষয়গুলো টেনশনের না শাহাদাত বাকবুর চৌধুরী? মানে তারা কি আসলে রিজভী সাহেব আর জিএম কাদের সাহেব যা বলেছেন পুরোটাই আপনার ভুল মনে হচ্ছে? 2 মিনিট সময়। সব জায়গায় সব বিষয় না, যেরকম ধরনের অনেকগুলো ঘটনা যেটা ঘটেছে, হ্যাঁ হতে পারে অনেক একটা চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রের অংশ হিসেবে অনেকগুলো ঘটনা ঘটছে। যেমন কিছুদিন আগে কতগুলো বাসে আগুন লাগলো, সেই বাসে আগুন লাগাটা হয়তো স্বাভাবিকভাবে আমিও দেখবো না, অন্যরাও হয়তো সেটা দেখেনি, কারণ একটা জায়গায় হঠাৎ করে এতগুলো বাসে আগুন লেগে যাবে। সুতরাং এর পিছনে যে কোনো কারণ নেই সেটা আমি দাঁড়িয়ে যদি অকপটে বলতে থাকি যে না কোনোটারই কোনো কারণ নেই, থাকতে পারে কারণ। সেই কারণ জন্য দেখার জন্য যারা আছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা তারা সেটা দেখবেন এবং সঠিক সময়ে সেই জিনিসটা আমরা জানতে পারবো। সুতরাং যেটা আমি জানি না সেই বিষয়ে কোথায় কি হচ্ছে এবং এজেন্সিরা তাদেরকে দায়িত্ব পালন করছে, তারাই বুঝতে পারবে কি অবস্থা। সরকারের যে যিনি বসে আছেন তিনি সঠিক সময় কি কি সিদ্ধান্ত নিতে হবে তিনি করবেন। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, বান্দরবানে কুকি চীনের সশস্ত্র তৎপরতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকার এ নিয়ে অত্যন্ত সতর্ক এবং শক্ত অবস্থান নিয়েছে। বিএনপি ব্যর্থতা ঢাকতে ইস্যু খোঁজে, মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এখন কুকি চীন ইস্যু ধরেছে। এটি বিচ্ছিন্ন ঘটনা, এর দ্বারা গোটা পাহাড়ের সার্বিক শান্তি পরিস্থিতিতে কোনো প্রভাব পড়বে না, কাজে এটিকে নতুন ইস্যু বানানোর চেষ্টাতেও ব্যর্থ হবে বিএনপি। ওবায়দুল কাদের সাহেবের কথায় কি ভুল দেখেন কিনা, ভুল দেখলে কতটুকু ভুল, কতটুকু শুদ্ধ? 2 মিনিট সময় দিচ্ছি আপনাকে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই ধরনের মন্তব্য করে বিষয়টিকে হালকা করে দেখানোর একটি চেষ্টা ওনাদের তরফ থেকে করা হবে, এটা খুবই স্বাভাবিক। এবং এর আগেও বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে পরিস্থিতিকে হালকা করবার জন্য, বিষয়টির গুরুত্বকে লঘু করবার জন্য নানান রকম বক্তৃতা বিবৃতি তারা দিয়েছেন। এবং ভেরি রিসেন্টলি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এমপি যিনি ওবায়দুল মোক্তাদের সাহেব, যিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাট দ্য সেম টাইম, তিনি সবচেয়ে চমৎকার কথা বলেছেন। এতদিন যেটা হাসান মাহমুদ সাহেব বলছিলেন সেই একই কথা উনি আজকে বলেছেন। উনি বলেছেন যে এটার পেছনে বিএনপির কারসাজি থাকতে পারে। শেষমেশ ওনার মুখ থেকে কথাটি আসলো। মানে সকল কিছুকে কতটা তুচ্ছভাবে ওনারা দেখেন এই কথাগুলো দিয়ে না খুব স্পষ্ট হয়ে যায়। প্রথম আলোতে একটি দীর্ঘ লেখা ছাপা হয়েছে এম সাখাওয়াত হোসেন সাহেবের, উনি নির্বাচন বিশ্লেষক এবং উনি নিরাপত্তা বিশ্লেষক। জি, উনি এখানে লিখেছেন যে এই জায়গাটিতে উনি ব্যক্তিগতভাবে কাজের অভিজ্ঞতা ওনার আছে এবং উনি বলেছেন যে 1998 সালে পার্বত্য শান্তি চুক্তিতে যেভাবে চাকমা এবং মারমাদেরকে নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সেটা অন্যান্য জাতিগোষ্ঠী সেভাবে পায়নি এবং সেই তখন থেকে এক ধরনের অসন্তোষ তাদের মধ্যে ছিল। লাস্ট 3 ইয়ার্স এই কেএনএফ সংগঠনটি কিন্তু নানাবিধ কার্যক্রম ওই পার্বত্য এলাকায় চালিয়েছে। নানানভাবে তারা সরকারকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে, নানান রকম ঝামেলা তৈরির চেষ্টা করেছে এবং প্রতিবারই সরকার আলোচনার মধ্যে দিয়ে বিষয়টি সমাধানের একটা চেষ্টা চালিয়েছে। এবং সাখাওয়াত হোসেন সাহেব খুব পরিষ্কার ভাষায় বলেছেন এই যে আলোচনাটা কখনো এই ধরনের গোষ্ঠীগুলো তারা আলোচনার স্বার্থে নেয় না, তারা এটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করে, নতুন ছেলে রিক্রুট করে, নতুন করে তাদের অস্ত্র বাড়ানোর চেষ্টা করে, নতুন করে হামলার সময় পায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই সময়টাকে তারা তাদের মতন করে কাজে লাগায়। এবং এই ঘটনাটিতে দেখুন, রামুতে প্রথম ঘটনা ঘটলো রাতের বেলা, বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া। এটা যদি অর্গানাইজড ভাবে না হয়, নানান সংস্থা এটার সঙ্গে যদি জড়িত না থাকে এবং শক্তিশালী সংগঠন যদি না হয় তাহলে কিন্তু এভাবে করা সম্ভব নয়। এবং বেশ 1.5-2 ঘন্টা ধরে কিন্তু ঘটনাগুলো ঘটলো। তারা মসজিদে গেলেন, মসজিদ থেকে ম্যানেজার সাহেবকে ধরলেন, সেখান থেকে তারা আবার ব্যাংকে গেলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাটি কিন্তু একটা কর্মযজ্ঞ এবং এই কর্মযজ্ঞটি কয়েক ঘন্টা ব্যাপী ঘটলো। কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখলাম না। তার
একদিনের মাথায় থানচিতে একই রকম ভাবে তারা। ফারহানা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করে সময় দিচ্ছি। এই যে আপনি বলেছেন আলোচনা হচ্ছে এক ধরনের আরো সুযোগ তৈরি করা, তখন তারা নতুন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত সাহেব বলেছেন, কিন্তু আপনাদের জায়গা থেকে আপনারা বিরোধী দলে আছেন, মানে এই সশস্ত্র তৎপরতা দমনে সরকার আলোচনা ছাড়া আর কি করতে পারত? দেখুন, এটা সমাধান তো একজন রাজনীতিবিদ হিসেবে আমাদের পক্ষে যদি বলি সেটা টেবিল টক হয়ে যায়, কথার কথা হয়ে যায়, কিন্তু একজন নিরাপত্তা বিশ্লেষক যখন বলেন বা একজন সামরিক কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা যিনি ওই জায়গায় একসময় কাজ করেছেন, তিনি যখন বলেন তখন তার কথাটি আসলে গুরুত্বের সঙ্গে নিতে হবে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে রামু, থানচি এবং আরেকটা যে এলাকা ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা যুদ্ধক্ষেত্রের মতন মনে হয়েছে তার কাছে, এবং তিনি মনে করেন যে কোনো সমন্বয় নয়, মানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী উনি এককভাবে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার পক্ষে ওনার মত জানিয়েছেন এবং স্পষ্টভাবে বলেছেন সরকারের উচিত হবে এটা একক হাতে সিঙ্গল হ্যান্ডেডলি হ্যান্ডেল করা, অর্থাৎ সেনাবাহিনীকে দিয়েই বিষয়টি মোকাবেলা করার মতন পরিস্থিতি রয়েছে। এবং তিনি স্পষ্টতই বলেছেন যে পুরো পরিস্থিতি দেখে আমার যুদ্ধাবস্থার কথা মনে হয়েছে। দেখুন, এটা কিন্তু শুধু আমাদের ন্যাশনাল প্রবলেম ধরলে একটু ভুল হবে। আমাদের দলের তরফ থেকে সম্ভবত হালকা ইঙ্গিত দেওয়া হচ্ছে, আমি এখানে খোলাখুলি বলতে চাই, আমাদের যাদের সাথে বর্ডার শেয়ার করি সেই মিয়ানমার এবং ভারত, মিয়ানমারে চীন সম্প্রদায়, ভারতে কুকি সম্প্রদায়, ঠিক কুকি চীন সম্প্রদায় যারা বোম জনগোষ্ঠী, তারা কিন্তু কুকি চীন সম্প্রদায়ের 50টা মানে গোষ্ঠীর একটা গোষ্ঠী। তাদের সঙ্গে মিয়ানমারের এবং ভারতের যারা তাদের সেম জাতিগোষ্ঠীর মানুষ, তাদের সঙ্গে যোগাযোগ নেই বা এটা অর্কেস্ট্রেটেড মুভমেন্ট না, এটা আপনি কিভাবে শিওর হচ্ছেন? মানে আমি সরকারকে বলছি, আপনি বলছিলেন না যে বিরোধী দলের উচিত হবে সরকারকে আরেকটু সাবধান করা কিংবা কোনো সাজেশন দেওয়া, আমারটা আপনি সাজেশন হিসাবেই যদি দেখেন, ম্যাপে যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে খুব চমৎকার, তারা যদিও এখন 9টি উপজেলা নিয়ে একটি স্বায়ত্ত শাসিত রাজ্যের কথা বলছে, সেটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্সের ডিক্লারেশনের মতোই শোনায়। সেখানে তারা মিজোরামের কিছু অংশ, মানে ভারতের কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে আলাদা একটি রাষ্ট্র তৈরির কথা ভাবছে না, সেটাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার ইঙ্গিতটা স্পষ্ট, কিন্তু ওবায়দুল মুক্তাদির সাহেব যে কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়ায়, রিজভী সাহেবও কিন্তু অনেকটা ওই ধরনের কথাই মানে ওনাদেরকে ইঙ্গিত করে বলেছেন। তিনি বলেছেন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা ও যোগসূত্র আছে, পুরো ঘটনা সরকারের পরিকল্পিত, সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারত না, এটা বলেছেন রিজভী সাহেব। দেশের নিরাপত্তা ইস্যুতে বিরোধী দল হিসেবে এমন বক্তব্য আসলে কতটা দায়িত্ববোধ থেকে তিনি দিয়েছেন? কুকি চীনের সন্ত্রাসী তৎপরতার পেছনে সরকার কি করে মদত দেয়, মানে এটা বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ আছে নাকি এমনি আন্দাজে ঢিল ছুঁড়ে উনি একটা কথা বলে দিয়েছেন? 2 মিনিট সময়। নিকল, আমি যদি বলি, একটা দুর্বল সরকারকে আসলে অনেক কিছু সহ্য করতে হয়, একটা দুর্বল ব্যক্তিকে যেমন অনেক কিছু সহ্য করতে হয়, একটা দুর্বল সমাজ ব্যবস্থাকে যেমন অনেক কিছু সহ্য করতে হয়, একটা দুর্বল সরকারকেও তেমনি অনেক কিছু সহ্য করতে হয়। আমরা প্রায় খুব বাহবা দেই সরকারকে, কি চমৎকার 3টা বল নিয়ে একজন জাদুকর যখন খেলা দেখান, কি চমৎকার একটার পর একটা বল ঘুরছে। আমরা যেমন দেখি ভারত, চীন, রাশিয়ার সাথে সরকার খেলছে, কি দারুণ। প্রত্যেকটা বলকে মূল্য দিয়ে খেলতে হয় এখানে। সেই মূল্যটাকে আমি একটু আগেই বলেছিলাম, ভারত এবং চীনের কথা, যে একই জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু সেখানেও আছে। কে জানে সরকার আসলে কোন হিডেন বার্গেন থেকে এতদিন পর্যন্ত নীরব ছিল। গন্ডগোল কিন্তু দানা বেঁধেছে অনেক বছর আগে, সেই 98 সালের শান্তি চুক্তির পর থেকে একটু একটু অসন্তোষ সেখানে দীর্ঘ সময় ধরে ছিল। সেখানে তখন শান্তি চুক্তির আগ পর্যন্ত অনেকগুলো সেনা ক্যাম্প ছিল, 50টার মতো সেনা ক্যাম্প, এবং সেই 50টা সেনা ক্যাম্প থেকে 3-4 কিলোমিটার পর্যন্ত তাদের নজরদারির দায়িত্ব ছিল। এখন সেনা ক্যাম্পগুলো উঠে যাওয়ার ফলে যেটা হয়েছে, এক একটা ক্যান্টনমেন্টকে 30-40 কিলোমিটার পর্যন্ত দূরত্বের দায়িত্ব পালন করতে হচ্ছে। জঙ্গল এবং পাহাড়ি এলাকা, এটা কিন্তু বিস্তার এলাকা, সেই এলাকায় তাদের পক্ষে কঠিন হয়ে যায়। সেই জায়গায় আপনি জানেন যে এক ধরনের অস্বস্তি, অস্বাভাবিক অবস্থা, এক ধরনের নাড়াচাড়া চলছে বহুদিন ধরে। আপনি আলোচনার নামে সময় ক্ষেপণ করছেন, ডিলিটালি ট্যাকটিক্স, কোনো মতে টাইম পার করা, কোনোভাবে সময় মানে ধামা চাপা দেওয়ার এক ধরনের প্রচেষ্টা। কেন? এই প্রশ্নটা আমরা তুলতেই পারি। মানে আমাদের এত দক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা বিএনপির মহাসচিবকে বিনা কারণে, মানে তাদের ভাষায় ময়লার গাড়ি পোড়ানোর কারণে, আমাদের মতে বা সাধারণ মানুষের মতে যেটা একেবারেই হাস্যকর, কারাগারে নিয়ে মাসের পর মাস আটকে রাখতে পারে। আমাদের যুবদল, ছাত্রদলের ছেলেদের নিয়ে নখ তুলে ফেলতে পারে, তাদেরকে মাসের পর মাস আয়না ঘরে নিয়ে আটকে রাখতে পারে।
এইরকম দক্ষ এবং কঠিন একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরেও কেন পরপর দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটছে? এক লাইনে শেষ করতে হবে। জি, সুতরাং বোঝাই যায় যে সরকারের কোথাও না কোথাও হিডেন বার্গেন হয়তো আছে, হিডেন বার্গেন আছে বলে আপনারা আশঙ্কা করছেন বা আপনাদের সেই রকমটাই মনে হচ্ছে। শাহাদাব আকবর চৌধুরী এমপি, আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি ব্যর্থতা ঢাকতে ইস্যু খুঁজে মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এখন কুকি চীন ইস্যু ধরেছে। কুকি চীনের ঘটনাকে ইস্যু তৈরির চেষ্টায় সফল হবে না বিএনপি। একটা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী দিনে দুপুরে ব্যাংক লুট করলো, এই ঘটনা কি জাতীয় নিরাপত্তার ইস্যু নয়? মানে এই বিষয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কথা বলবে না, সেটা কি বেমানান? 1 মিনিট সময়। না দেখুন, যে কোনো, যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি আমরা, যে কোনো দল এই বিষয় বা যে কোনো বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরতেই পারে, সেখানে তুলে ধরার ভিতরে কোনো অপরাধ আমি দেখি না। তবে আমার যেটা আমি একটু আশ্চর্য হই সেখানে হচ্ছে ধরেন এই যে যেটা নিয়ে একটু আগে যেটা কথা বলেন আপা, যে আপনার এই হিল ট্র্যাক্স নিয়ে, সেখানে ওনারা সাজেস্ট করুক না। এই যে বলেন যে খালি আলোচনা, এদের সাথে কিছুদিন আগে আপনারা জানেন যে আলোচনার টেবিলে বসা হয়েছিল এবং আলোচনার টেবিলে বসে তারা অনেকগুলো জিনিস যে আরও যেটা পজিটিভভাবে কীভাবে সমাধান করা যায় সেদিকে ছিল। হঠাৎ করেই এই ঘটনাটা ঘটেছে এবং এটা অবশ্যই এটা একটা সরকারকে বা দেশকে একটা চ্যালেঞ্জ করা। সেটার জন্য যেটা বললাম আমি একটু আগেও বলেছি, যেটা মোকাবেলা অবশ্যই করতে হবে এবং কঠিনভাবে মোকাবেলা করতে হবে, কারণ আমাদের সার্বভৌমত্বের উপরে কোনো রকম কোনো কিছু কেউ বরদাস্ত করতে পারে না। দেশের মানুষ যেন পারে না, যে বর্তমান সরকার সেও সেটা বরদাস্ত করবে না। আর আরেকটা বিষয় হলো বিরোধী দলের প্রত্যেকটা বিষয় যেন দেখেন যে তাদের রাজনৈতিকভাবে তাদের যে গত বছরের সময় আমরা দেখেছি, নির্বাচনের আগে তাদের কার্যক্রম দেখেছি, এই কার্যক্রম কিন্তু সীমিত থাকে কতগুলা নির্বাচনের আগে নির্বাচন বয়কট করা বা নির্বাচন যদি তাদের, আমরা দেখেছি যে প্রতিবার নির্বাচনের সময় বিভিন্ন ধরনের অগ্নিসন্ত্রাস, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, সন্ত্রাসী কার্যকলাপে তারা সবসময় শেষের দিকে এসে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হয়ে যায়। সুতরাং যারা সবসময় এইসব সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত এবং নেতৃত্বহীন মনের সময় আমার মনে হয় খুব দুর্বল ইয়ের কারণে, না তা না হলে তারা অনেক দূর এগিয়ে আসতে পারত। গত বছর তারা যেভাবে নেমেছিল দেশে একটা অশান্তি তৈরি করার জন্য, কোনো কিছু পারে নাই। সরকার খুব সুন্দরভাবে সেটা সমাধান দিয়ে আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছে এবং আমরা আবার নির্বাচিত হয়ে এসেছি। সুতরাং তারা তাদের কথা বলবে, কিন্তু তারা যদি গণতান্ত্রিক পন্থায় বিশ্বাস করে তো গণতান্ত্রিক পন্থায় যে কোনো কথাই বলতে পারে, সেটার ব্যাপারে আমরা মনে করি না সেটার কোনো বাধা আছে বা কোনো আপত্তি আমাদের থাকতে পারে। রুমিন ফারহানা, গতকাল ডক্টর আব্দুল মঈন খানের বাসায় ইফতার করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক। কি আলোচনা হলো তাদের মধ্যে? কেন আপনারা গণমাধ্যমকে কিছুই বলছেন না, নাকি গোপন কিছু, নাকি বলবেন না, বা আজকে বলার মতো একটা অবস্থা তৈরি হয়েছে? 2 মিনিট সময়। দেখুন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিএনপি বেশ কয়েকবার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। বিএনপি বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল। সুতরাং এই দলের একজন স্থায়ী কমিটির সদস্যের বাসায় আন্তর্জাতিক কমিউনিটি যাবে, কথা বলবে, দেশের পরিস্থিতি, দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হবে, নির্বাচন কেমন হলো সেটা নিয়েও আলোচনা হতে পারে। আমি সেই বৈঠকে উপস্থিত ছিলাম না, এক্স্যাক্টলি কি আলোচনা হয়েছে সেটাও আমি জানি না। তবে এটুকু আমি বলতে পারি যে একটা কার্টেসি ভিজিটও তো হতে পারে, তাই না? আমাদের কার্টেসি ভিজিট তো হয় এবং এটা সকল দলের সঙ্গেই হয়ে থাকে। আমরা জাতীয় পার্টির সঙ্গে দেখি, আওয়ামী লীগের সঙ্গে দেখি, বিএনপি হলেই কেন শুধু আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসে বলেন তো? বিএনপি অনেক বড় একটা দল এবং বিএনপির বিরুদ্ধে, বিএনপির গায়ে এই ট্যাগটা লাগানোই আছে। বিএনপি বিদেশিদের নালিশ দেয়, বিএনপি ষড়যন্ত্র করে। নতুন করে ষড়যন্ত্রের গন্ধ কি আমরা পাচ্ছি, বা পেলে কি দোষের কিছু হবে কিনা? আওয়ামী লীগ একটি চমৎকার দল, জানেন। আওয়ামী লীগ নিজে যা করে আদার সাইডের গায়ে ওটা ট্যাগ লাগায়। আওয়ামী লীগ বুক ফসকে মাঝে মধ্যে একটু সত্য কথা বলে ফেলে। যেমন কিছুদিন আগে, নির্বাচনের আগে ওবায়দুল কাদের সাহেব বলছিলেন দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে। হাস সাহেবের মুরব্বীদের সঙ্গে তলে তলে আপোষ হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলছিলেন এই সরকারকেই আবার ক্ষমতায় আনতে হবে। এই ধরনের কথা ওনারা মুখ ফসকে মাঝে মধ্যে বলে ফেলেন। কিংবা সুজাতা সিং এর মতো কেউ কেউ যখন শ্বশুরেই চলে আসেন তখন তো আসলে আর কিছু বলার অপেক্ষাই রাখে না, পুরো বিষয়টি খুব স্পষ্ট হয়ে যায়। সেই জায়গা থেকে ওনারা প্রায় চেষ্টা করেন এই কথাটি বলতে, বিএনপির বিদেশ নির্ভরতা। দেখুন, বিএনপি তার আন্তর্জাতিক যে পলিসি সেখানেই খুব স্পষ্ট করে দিয়েছে যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমাদের মহাসচিব খুব স্পষ্ট ভাষায় বলেছেন যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলবে তারা আমাদের নৈতিক শক্তিকে আরো শক্তিশালী করবে নিশ্চিত, কিন্তু তাদের উপর আমরা নির্ভরশীল নই। আমাদের শক্তি যদি সত্যিকার অর্থে কিছু থাকে সেটা দেশের মানুষ এবং আমার নিজের দলের নেতা কর্মীরা। সেই জায়গায় যদি আমাদের শক্ত অবস্থান থাকে, আমার মনে হয় না বিদেশিদের কিছু। জি, শাহাদাব আকবর চৌধুরী এমপি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান,
খানের ব্যক্তিগত আক্রমণে তার বাসভবনে ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার। বিএনপি নেতার বাসায় বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার ইফতার ও নৈশভোজ অংশ নেওয়াকে আপনাদের দল কিভাবে দেখছে? নাকি নির্বাচনের আগে যদি হতো এটা তখন আপনারা বলতেন এটা ষড়যন্ত্র, কিন্তু নির্বাচনের পর আপনারা এত নিশ্চিন্ত একটা অবস্থায় আছেন যে এইসব মিটিংকে আপনারা তেমন একটা এখন আর পাত্তা দেন না? বিষয়টা এমন কিনা? 1 মিনিট সময়। আমার যদি ব্যক্তিগত মতামত হয়, একজন রাজনীতিবিদের বাসায় যে কোনো কেউ যেতে পারে, সুতরাং কেন গিয়েছে আমিও এখানে যাইনি, সুতরাং এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না। যদি যেটা বারবার যে কারণে আপনার প্রশ্নটাও আসছে সেটা হলো, আমরা দেখেছি গত বছর যে প্রতিটা বিষয়ে ওনাদের কমপ্লেন বা ওনারা পশ্চিম দিকেই তাকিয়েছিলেন, পশ্চিমাদের উপরেই তাদের সব আস্থা এবং পশ্চিমারা তাদেরকে বসিয়ে দিবে, এই ধরনের একটা কিছু সবাই আপনার মনে করেন, সেই জন্য কিন্তু এই প্রশ্নগুলো আসছে। এখন নির্বাচন হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই, আবার আমরা 5 বছরের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার চলছে। সেখানে আপাতত কোনো দিকে সব জায়গায় রাজনীতি যখন থাকে প্রতিটা জায়গায় আমাদের সতর্ক দৃষ্টি থাকবে, কিন্তু এর অর্থ এই না যে কারো বাসায় কেউ গেলে আমি একটু ব্যাকা চোখে দেখবো না, আমি দেখবো, খবর রাখবো যে এখানে আমার কোনো ক্ষতিকারক কোনো কিছু আলোচনা হচ্ছে কিনা বা কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, এটা তো দেখাটা স্বাভাবিক। কিন্তু আমরা পজিটিভলি সব দেখতে চাই যে হ্যাঁ একজন রাজনীতিবিদ আগে এইভাবে পজিটিভলি দেখতেন। হ্যাঁ, কোনটা বলেন? নির্বাচনের আগে হলে না, নির্বাচনের আগে তো পরিবেশটা এরকম ছিল না। নির্বাচনের আগে পরিবেশটা এমন ছিল যে আমাদের আরো অনেকে আছেন যে কোনো সময় ধরেন আমরা এই সরকার থাকবে কি থাকবে না সব সিদ্ধান্ত তাদের উপরে। আমরা যে আমাদের একটা সার্বভৌম বাংলাদেশ, এই দেশের যারা আমরা নাগরিক, আমরা যারা রাজনীতি করি, আমরাই আমাদের দেশ চালাবো, জনগণের ভোটেই আমরা নির্বাচিত হব, সেদিকেই আমরা জনগণ মূল শক্তি, সেদিকেই কিন্তু আমরা তাকিয়েছিলাম। সেজন্য যারা এখানে হস্তক্ষেপ করতে চেষ্টা করেছে সবাই জানে তারা কিন্তু একেবারে অসফল হয়েছে। সুতরাং আমরা একটু স্বস্তিতে আছেন, এতটা টেনশন এখন আর করছেন না। রাজনীতির এই আলোচনা চলবে, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং শাহাদাব আকবর চৌধুরী এমপি। শাহাদাব আকবর চৌধুরী এমপি, বগুড়া শাহজাহানপুরে থানায় ঢুকে আসামিকে ছিনে নেওয়ার চেষ্টা ও পুলিশের উপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ 9 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে হামলায় 8 পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় অভিযান চালিয়ে 60টি গুলি সহ 2টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। থানচিতে কুকিচিন সন্ত্রাসীরা থানায় হামলা করে, বগুড়ায় যুবলীগ নেতা আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা করছে। থানায় হামলা করার মতো পরিস্থিতি একটা দেশে কখন হয়, সেই রাষ্ট্রটা তখন কি অবস্থায় আছে বলে মনে করতে পারে দেশের বাইরে যারা আছেন তারা? 2 মিনিট সময়। দেখুন, এই যে থানায় হামলার কথা বললেন, সন্ত্রাসীর কোনো দল নেই। থানায় হামলা মানে এটা কি হামলা না হাঙ্গামা, আপনি বলতে পারেন এটা হাঙ্গামা, যার কারো সন্ত্রাসী বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ছিনিয়ে নেওয়ার জন্য। এখানে মূল বিষয় যেটা আসবে সেটা হলো হচ্ছে সরকার বা যে প্রশাসন কি ব্যবস্থা নিল। প্রশাসন ব্যবস্থা নিল হচ্ছে যে যুবলীগ হোক, স্বেচ্ছাসেবক লোক যেই হোক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় এনেছে। আইনের আওতায় যদি না আনা হতো তাহলেই বলা হতো যে দেশে কোনো আইন নেই। সুতরাং আমি এটাকে বিচ্ছিন্ন জিনিসই মনে করি, এবং আমি মনে করি না যে এখানে কোনো জায়গায় কোনো রকম দুর্বলতা আছে। একজন হাঙ্গামা করেছে, হামলা বলবো না, এটা সাংবাদিকের বিভিন্ন রকমভাবে তারা লিখবে, তারা যে এখানে করেছে এবং সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। ব্যবস্থা যদি না নেওয়া হলে তাহলে সেটা প্রশ্নবিদ্ধ থাকতো। সুতরাং এটা নতুন কোনো কিছু না, বা এর সাথে দেশের অবস্থা কোন দিকে গেল বা কুকিচিনের সাথে এরকম কোনো কিছু আছে কিনা, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে মানে এই প্রশ্ন বোধহয় আমার কাছে মনে হচ্ছে যে না আসলে। প্রশ্নটা আমি আপনাকে ঘুরিয়ে করছি, একটা দেশের কি অবস্থা হলে থানায় হামলা করার সাহস পায়? জি, এবার উত্তর দিন। এই যে আমি আবারও বললাম, এটা থানায় কেউ বলবে হামলা, আমি বলবো হাঙ্গামা করা হয়েছে, থানায় লোকজন গিয়েছে। আমি পাল্টে দিই, আমি প্রশ্নটা এইভাবে করি, একটা দেশ কোন অবস্থায় আসলে থানায় হাঙ্গামা করার সাহস পায়? এই থানায় হাঙ্গামা করার সাহস পেয়েছে কারণ সে হয়তো মনে করেছে যে আমি সরকারের ক্ষমতায় আছি, আমি অমুক দল, সুতরাং আমি একটা যে ভিতরে একটা কিছু করতে পারবো। কিন্তু সেটা তার ভ্রান্ত ধারণার থেকেই কিন্তু সেটা হয়েছে। সুতরাং এবং সেটা ঘটনাটা ঘটানোর সময় যখন তিনি গিয়েছেন তাকে সঙ্গে সঙ্গে সেই বিষয়ে এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং সেটা এখানেই শেষ। যদি শেষ না হতো তাহলেই প্রশ্ন আসতো, তাহলে অনেক কথা আসতো, কথার আর কোনো জায়গা নেই, কারণ আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হয়েছে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আন্দোলন নিয়ে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শর্টকাট পদ্ধতিতে কোনোদিন কিছু হয়নি, প্রতিটি বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। এই আন্দোলন জাতিকে রক্ষার আন্দোলন। আওয়ামী লীগের গত 3 মেয়াদে আপনারা কি তাহলে শর্টকাটে সরকার পতনের চেষ্টা করেছেন? এখন মেথডটা কি হবে? শর্টকাট থেকে বেরিয়ে মানে কি করবেন আপনারা? এখন
কি হবে তাহলে? আপনার প্রশ্নে আসার আগে আমি ভাইয়ের কথার ছোট্ট দুইটা জবাব দিই। ভাই চমৎকার বলেন, ভাই বলেছেন আমরা পশ্চিম দিকেই তাকিয়েছিলাম। হ্যাঁ, আমরা পশ্চিম দিকে তাকিয়ে থাকি, মুসলমান যারা তারা পশ্চিমেই তাকিয়ে থাকে, পশ্চিমে সেজদা দেয়, পশ্চিমের কাছে প্রার্থনা জানায়। হাস ভাই আছেন, হাস ভাইকে ওনারা কেটে কুটে রান্না করে খেতে চেয়েছিলেন, তারপরে যখন হাস ভাইয়ের মুরব্বীরা ওনাকে আশ্বস্ত করলেন ওনাদের দলকে, তখন অবশ্য হাস ভাইকে নিয়ে তাদের তেমন কোনো আপত্তি আমরা আর দেখলাম না। সরকার ক্ষমতায় আছে অমুক দল ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ খুব সত্য কথা আমার ভাই বলেছেন। এই দলটি গত 15 বছর একাধিক ক্রমে ক্ষমতায় থাকবার ফলে যেটা হয়েছে, দলের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত একটি ধারণা পাকাপোক্ত হয়েছে যে আই ক্যান ডু হোয়াট এভার আই লাইক অ্যান্ড আই ক্যান গেট অ্যাওয়ে বাই ডুইং দ্যাট। আমি যা ইচ্ছে তাই করতে পারি এবং যা ইচ্ছা তাই করলে আমার উপরে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আমার ভাই বলতেই পারেন কিছু ঘটনায় ব্যবস্থা আছে, যেমন এই ঘটনার কথাই তিনি বলতে পারেন ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। ব্যবস্থা যেগুলো নেওয়া হয় সেগুলো এক্সেপশন। এক্সেপশন বলেই দিনে দিনে সাহস বাড়তে থাকে। আমরা যেমন বুয়েটে দেখি বিভৎসভাবে আবরারকে পিটিয়ে হত্যা করার সাহস পায়, আমরা একইভাবে দেখি যুবলীগ গিয়ে থানায় হামলা করে, থানায় হামলা করে আসামি ছুটিয়ে আনবার চেষ্টা করে, কিংবা আমরা দেখি ইউনিভার্সিটির ভেতরে হাজব্যান্ডকে আটকে রেখে ওয়াইফকে বিভৎস কায়দায় ধর্ষণ করা হয়, বিকজ তারা জানে যে এই বিষয়গুলো আনলেস অ্যান্ড আনটিল গণমাধ্যমে ভয়াবহভাবে কাভারেজ পাবে, তাদের আসলে টিকি ধরবার শক্তি কারো নাই। এমনকি আমরা সরকারি কর্মকর্তা দুজনের মধ্যে মারামারিও হতে দেখেছি। দুজনেই পুরাতন লীগের সদস্য এবং দুজনেই সমান হ্যাডাম নিয়ে চলেন, সুতরাং তারা মারামারি করতেও দুইবার চিন্তা করেন নাই। এই যে যুবলীগ ছাত্রলীগ, এরা এই সাহসটা আসলে কোথা থেকে পায় কারণ এই যে মূল বা কেন্দ্র তাদেরকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে। এলাকা দখলে রাখতে হবে, যুবলীগ ছাত্রলীগকে ডাকো, রাতে সিল মারতে হবে, যুবলীগ ছাত্রলীগকে ডাকো। এই যে তাদেরকে নানান অপকর্মে ক্রমাগত ব্যবহার করতে করতে তাদেরও ওই সাহসটা তৈরি হয় যে আমাকে তো তোমরাই ব্যবহার করছো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর, এখন আমার দল ক্ষমতায়, আমি কেন করতে পারবো না? জি, আপনার প্রশ্নের উত্তর। জি, 1 মিনিট সময় প্লিজ শেষ করবেন। এই সরকার গত 15 বছরে যেভাবে ক্ষমতায় আছে, সেটাকে যদি এক কথায় আমরা বলতে চাই, রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানকে কেবল করায়ত্ত করাই নয়, আমি আমার আরেকটা সেগমেন্টে যেটা বলছিলাম যে আন্তর্জাতিক নানান দেশকে নানান রকমভাবে খুশি করে তারা ক্ষমতা আছে, যে কারণে বিএনপি প্রায় সার্বভৌমত্বের কথা বলে। অ্যাটলিস্ট আমি আমার অনেকগুলো পাবলিক স্পিকিংয়ে এই সার্বভৌমত্বের প্রশ্ন তুলেছিলাম যে বাংলাদেশের গণতন্ত্র শুধু হুমকির মুখে না, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, এবং এই লড়াইটা শুধুমাত্র কোনো দল বা গোষ্ঠীর একক লড়াই ধরলে ভুল হবে। কারণ এই 15 বছরের শাখা প্রশাখা এবং শেকড় এত গভীরে গেছে, মাটির এত গভীরে, যে এখান থেকে আসলে গণতন্ত্র বলেন, মানুষের সাংবিধানিক অধিকারগুলো বলেন, মানুষের মতের প্রকাশের অধিকার বলেন, যেটাই আপনি বলেন না কেন, এই জায়গাটাতে আবার ফিরে আসা, অ্যাটলিস্ট পূর্বাবস্থায় ফিরে যাওয়া, 15 বছর আগের অবস্থায় ফিরে যাওয়া সত্যিই কঠিন হবে। এবং এটা যদি সাধারণ মানুষ না বোঝে এবং কেউ যদি মনে করে 1 মিনিট সময় আপনি শেষ করবেন না, আমি 30 সেকেন্ড আর সময় দিচ্ছি, তাহলে খুব ভুল হবে। আমি একটা উদাহরণ এখানে আনি, বুয়েট ভীষণ আলোচিত, বুয়েটে আবরার হত্যাকাণ্ড, দেখুন শিবির ট্যাগ দিয়ে ছেলেটিকে পিটিয়ে মারা হয়েছিল। এখন যেই আবার ছাত্র রাজনীতি চালুর কথা তারা বলছে 5 বছর পর, সেটাও কিন্তু সেই জামাত শিবির জঙ্গি ট্যাগ দিয়ে। জামাতের রাজনীতি বা শিবিরের রাজনীতি কি নিষিদ্ধ? 1, 2, যদি নিষিদ্ধ হয়ে থাকে তারপরেও কি আপনি সেই নিষিদ্ধ সংগঠনের কাউকে পিটিয়ে মারতে পারেন? এই প্রশ্নগুলো সমাজে ওঠা উচিত। না হলে আজকে জামাত ট্যাগ দিয়ে, কালকে বিএনপি ট্যাগ দিয়ে, পরশু নিরপেক্ষ সাংবাদিক ট্যাগ দিয়ে আপনাকেও পিটিয়ে মারতে পারে। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা, আমার যে প্রশ্ন ছিল শর্টকাট না করে এখন আপনারা কোন পন্থায় যাবেন সেটা আমি পরিষ্কার হলাম না। আমি আসছি আবার আপনার কাছে, শাহাদাব আকবর চৌধুরী এমপি, যেহেতু বুয়েটের প্রসঙ্গ উঠলো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকা না থাকার মানে প্রশ্নে যখন বিতর্ক চলছে, এবার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগে কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের সংগঠন বিস্তারের এসব তৎপরতার কি মানে শিক্ষার স্বার্থে হচ্ছে, নাকি সর্বত্র এক ধরনের আধিপত্য বিস্তার করে রাখতেই হবে সেই কারণে হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, এই প্রসঙ্গে এতদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি তেমন একটা ছিল না, এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঠিক কি ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন? এখন ছাত্রলীগের কমিটি হলো, এখন কি তাদের ফলাফল খুব ভালো হবে? মানে কি ধরনের উপকার তারা আসলে পেতে পারে বলে আপনি মনে করেন? 2 মিনিট সময়। দেখুন, এটা একটা গণতান্ত্রিক দেশ, একটা গণতান্ত্রিক সরকারের অধীনে দেশটা চলছে। সেখানে আমি যখন একদিকে গণতন্ত্রের কথা বলবো, আর একদিকে বলবো যে অমুক রাজনীতিটা বন্ধ থাকুক। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন এই যে কয়েকটা ডিপার্টমেন্ট আপনি বললেন যে ছাত্রলীগ গিয়েছে, আমি তো এর ভিতরে কোনো খারাপ দেখি না। আমি বলবো যদি রাজনীতির নামে কোনো অপরাজনীতি কোনো সময় হয়, সেই অপরাজনীতির বিরুদ্ধে যে কোনো সবার উচিত, আমারও উচিত তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু
রাজনীতি করতে পারবে না, এই জায়গাটাতে আমি একটু ডিফার করি। কারণ রাজনীতির কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, আর আপনি সেই জায়গাটাতে আপনি বলবেন যে না স্পেসিফিক্যালি ওই জায়গাটায় ছাত্র রাজনীতি বন্ধ থাকুক। আমি ছাত্রদের পাশেই দাঁড়াতে চাবো, তারা ভালো কাজ কি চায়, হতে পারে যে তাদের দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়াগুলো নিয়ে বুঝার প্রয়োজন আছে। তবে রাজনীতি করতে পারবে না এই জিনিসটা মেনে নেওয়াটা একটু কঠিন। আরেকটা আমরা আপা অনেকগুলো কথা বললো যে আমাদের আওয়ামী লীগ নিয়ে, বা দেখুন উনার কিন্তু ওনাকে বাংলাদেশের খুব সবাই ওনাকে খুব সম্মান করে, চিনে জানে, ভালো জানে, ভালো বক্তব্য রাখে, কথা সবসময় সংসদও গরম রাখতো, সবাই কিন্তু তাকে খুব প্রশংসা করে। কিন্তু আমার একটা কথা হলো কি, যেই দলের তিনি রাজনীতি করছেন, এতগুলো কথাগুলো ছাত্রলীগ নিয়ে বললো, আওয়ামী লীগের নিয়ে বললো, দেখেন এই বিএনপি যেটা রাজনীতি উনি করেন, কোথার থেকে তার উৎপত্তি? হত্যা, গুম, খুন, মানুষ হত্যার মধ্যে দিয়ে কিন্তু এটার উৎপত্তি। এই দল বারবার, আমরা গণতন্ত্রের কথা বলেন, আমরা 80 সালের আগেও দেখেছি 79-এ কিভাবে তারা ভোট কেটে নিয়ে গেছে। আমরা দেখেছি 96 সালে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ কি ঘটনা ঘটেছে। তো তারা যেরকম নির্বাচনে ঘটিয়েছে, আমার প্রশ্নের একটা অংশ বোধহয় ছিল যে আমি এটা উত্তরটা দেওয়ার জন্য যে এতদিন ছাত্র রাজনীতি না থাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কি ক্ষতি হলো, মানে কি ক্ষতি ছিল, আর এখন কি লাভ হবে? লাভ ক্ষতির হিসাব আমি যদি এখনই আপনাকে লাভ ক্ষতির হিসাব দিতে চাই, আমি বলবো নির্বাচন, রাজনীতি, গণতন্ত্রের কথা যখন বলবেন, গণতন্ত্র থাকলে রাজনীতি থাকবে, এবং রাজনীতি প্রতিটা ছাত্রলীগ বলেন, ছাত্র রাজনীতি বলেন, সব জায়গায় রাজনীতি থাকবে। সেই রাজনীতির মধ্যে কোনো খারাপ কিছু যদি ঢুকতে চায়, সেই জিনিসটাকে প্রতিরোধ করতে পারে না। জি ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি নিশ্চয়ই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কমিটি গঠন করছে, বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রলীগ রাজনীতি করার চেষ্টা করছে, রাজনীতি চালু করার চেষ্টা করছে, সেই বিষয়ে যদি আপনি মন্তব্য দিতে চান দিতে পারেন। সাথে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বিএনপি ও জামায়াত দুই দলের নেতারা একে অপরের ইফতারে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আবারও বিএনপি জামায়াত জোট হতে যাচ্ছে, বা রাজনৈতিকভাবে এতদিন দূরে থাকলেও তারা আবার ঠিক কাছাকাছি হতে যাচ্ছে, এইরকম কথাবার্তা বলাবলি হচ্ছে। আজ 7 এপ্রিল 2024, কতটা কাছাকাছি বিএনপি ও জামায়াত আপনার দৃষ্টিতে? 2 মিনিট সময়। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে একটু কথা বলতেই চাই, কিন্তু 2 মিনিটে সবকিছু শেষ করবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়কে কেন সরকার দখলে নিতে চাইছে, চর দখলের মতো? ছাত্রলীগ এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেগুলো স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ফর এক্সাম্পল নর্থ সাউথ কিংবা ব্র্যাক, দুদিন পর শুনবো ব্র্যাকে, কেন তাদের সেখানে কমিটি দিতে হবে? দেখুন, শিক্ষার মানের উন্নয়ন করা, সাধারণ শিক্ষার্থীদের কোনো সমস্যা নিয়ে কথা বলা, শিক্ষকদের পড়ানো নিয়ে কথা বলা, কিংবা সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে আলোচনা করা, সেগুলো কোনোটাতেই কিন্তু আমরা ছাত্রলীগকে দেখি না। আমরা দেখতে পাই ধর্ষণ, খুন, নানান রকম অপরাধ সংক্রান্ত টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদিতে। বিশ্বের সেরা 1000 বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ বোধহয় আবার কম মূল্যে সবজি বিক্রি, ধান কাটা, বিভিন্ন কার্যক্রমে দেখি, ফটো সেশনে তারা আছে, আমরা দেখি ফটো সেশনে তাদের আমরা প্রায় মানে মাঝে মধ্যেই তাদেরকে দেখতে পাই। বিশ্বের সেরা টাইমস হায়ার র্যাঙ্কিং যেটা করেছে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর, সেখানে 800টার মধ্যে বাংলাদেশের কোনোটার নাম নেই। 800টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনোটার নাম নেই। 800র পরে গিয়ে 1000-এর মধ্যে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, এবং তার মধ্যে সম্ভবত বেসরকারি বিশ্ববিদ্যালয় বোধহয় 2টি। তো সুতরাং এই যখন আমাদের শিক্ষার মানের অবস্থা, সেখানে আমরা কমিটি দেওয়া, ছাত্রলীগকে ঢোকানো, রাজনীতিকে আবার নিয়ে আসবার চেষ্টা। এবং বুয়েটের ক্ষেত্রে একটা কথা দিয়ে আমি শেষ করে দিচ্ছি আজকের আলোচনা। বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 1214 জন একত্রিতভাবে একমত হয়েছে যে বুয়েটের রাজনীতি থাকা উচিত নয়। সাবেক শিক্ষার্থীরাও একই কথা বলেছে। শুধুমাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, তার মতামত কি আমরা জানি না, তবে তিনি একজন শিক্ষার্থী একমাত্র যে টার্ম পরীক্ষায় অংশ নিয়েছিল। আপনার প্রশ্নে আসে বিএনপি এবং জামাত জোট। দেখুন, আমরা একটা কথা স্পষ্ট করে দিয়েছি, এই সরকারটি বাংলাদেশকে এবং বাংলাদেশের রাজনীতিকে এমন জায়গায় নিয়ে গেছে যে অতি ডান থেকে শুরু করে অতি বাম পর্যন্ত সকলেই মোটামুটি এক কাতারে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, গণতন্ত্র রক্ষার প্রশ্নে, মানুষের মতের অধিকার এবং সুষ্ঠু রাজনীতির প্রশ্নে আমার মনে হয় না কোনো মতবিরোধ থাকতে পারে। 10 সেকেন্ডে শেষ করব। কিংবা বিএনপি, অন্য কোনো বাম রাজনৈতিক দল হোক, সকলেই মোটামুটি একমত হয়েছে যে বাংলাদেশের মুক্তিটা এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। জি, আপনাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন, সরকারের লুটপাটের অর্থনীতির কারণে দেশে দুর্ভিক্ষ ক্রমশ সম্প্রসারিত হচ্ছে, বাক স্বাধীনতা প্রয়োগের জন্য অনেক মানুষকে জুলুম ভোগ করতে হচ্ছে, আওয়ামী সন্ত্রাস মাত্রাছাড়া হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই, বিশেষ করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের জন্য এবারে
ঈদ সবচেয়ে নিরানন্দ ও বেদনাদায়ক। ব্যারিস্টার রুমিন ফারহানা, ঈদের শপিংয়ে মানুষের ভিড় দেখে এটা কি মনে হয় যে এবারের ঈদ সবচেয়ে নিরানন্দ ও বেদনাদায়ক? কোথাও কি কোনো কম শপিং হচ্ছে আপনার কাছে মনে হয়? 1 মিনিট সময়। আমি নিজে কোনো অভিজাত এলাকায় থাকি না, আমি থাকি একেবারে এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যে এলাকায় থাকে সেখানে, নিউ মার্কেটের পাশে এলিফ্যান্ট রোডে। সেই জায়গাটি আমার জন্মর পর থেকে আমি সেখানেই বড় হয়েছি। সেখানে আমি সারা জীবন দেখেছি ঈদের 1 মাস 1 ইঞ্চি জায়গাও কোথাও ফাঁকা থাকে না যে আপনি পার হবেন, কোনোভাবে সম্ভব না, একদম জাম প্যাকড হয়ে থাকে। আমি গতকালকে বের হয়েছি বাইরে, নিউ মার্কেটে গিয়েছিলাম, তার 2 দিন আগেও আমি বের হয়েছি, আমার কাছে কিন্তু রাস্তা যথেষ্ট ফাঁকা মনে হয়েছে। সেটা তো রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, আমাদের অনেকগুলো ফ্লাইওভার হয়েছে বা ওভারপাস হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, সে কারণে হতে পারে। সেটা আপনি বলতেই পারেন, তবে ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে যেটাই আপনি বলেন না কেন সেগুলো এই সাইডে হয়েছে। আমি যেই পাড়ায় থাকি সেই পাড়ায় আসলে সেটা সুবিধা এখনো আমরা পাইনি, এবং সেটা একেবারেই মার্কেট পাড়া, ভীষণ রকম মানে শুধু কমার্শিয়াল এরিয়া, যেটাকে বলে কমপ্লিটলি কমার্শিয়াল এরিয়া। আর 2 হচ্ছে, আমি বিবিএস এর একটা পরিসংখ্যান আপনাকে দেই, 2টো পরিসংখ্যান অ্যাকচুয়ালি। বাংলাদেশে 1/4 পরিবার এক বেলার পর আরেক বেলা কি খাবে জানে না। 25%, 1/4। আর 2 হচ্ছে 34 লক্ষ মানুষের কথা বলা হয়েছে যারা সেকেন্ড হাফে তাদের কি হবে তারা বলতে পারে না। সঞ্চয় বলেন, আয় বলেন, কিছুই তাদের হাতে জমানো নাই। এই যখন পরিস্থিতি, তখন হ্যাঁ একটি গোষ্ঠীর কাছে ঈদ অবশ্যই কয়েক লক্ষ টাকা খরচ করে ফেলতেও তাদের 1 সেকেন্ডও বাঁধবে না। আমি এমনও জায়গা দেখেছি বা শুনেছি সেই জায়গা সম্পর্কে যেখানে হয়তো একটা শাড়ির দামই 5, 7, 8, 10 লক্ষ টাকা, সেটা কেনা হচ্ছে কাদের দ্বারা? যারা ব্যাংক লুট করেছে, যাদের নামে কয়েক হাজার কোটি টাকা মন্দলিন আছে, টাকা পাচার করেছে, যারা শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, এবং আজকে অর্থনীতিতে খাদের সীমায় এসে দাঁড়িয়েছে, সেই অর্থনীতিকে খাদের সীমায় নেওয়ার জন্য যারা রেসপন্সিবল। মোস্তাফিজুর রহমান সিপিডি এর সম্মানিত ফেলো, তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশ একটা টেক্সট বুক এক্সাম্পল হয়ে থাকবে যে এত দ্রুত একটা অর্থনীতি কি করে ধ্বংস হয়। মোস্তফা কামাল প্রথম আলোকে গতকালকে সাক্ষাৎকারে বলেছেন, আজকে সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন যে একটি গোষ্ঠী যারা ব্যাংক লুটের সঙ্গে যুক্ত, তারাই শেয়ার বাজার লুটের সঙ্গে যুক্ত, তারাই আবার নানান রকম মেগা প্রকল্পের সঙ্গে যুক্ত, এবং সরকারের প্রত্যক্ষ মদদের কথা বলেছেন। এটা ছাড়া সেই প্রতিবেদনটা আমিও পড়েছি। জি, শাদাব আকবর চৌধুরী এমপি রেলে দুর্নীতির বিষয়ে রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম বলেছেন, কোনো সংস্থাই চায় না সেই সংস্থার মধ্যে দুর্নীতি থাকুক, আমরাও চাই না দুর্নীতি রেলের মধ্যে থাকুক। কেনাকাটায় সব জায়গাতেই কিছু না কিছু একটু ইতস্তত করে তিনি বললেন যে অনেক বড় বড় জায়গাও থাকে, সেই ক্ষেত্রে রেল অনেক ছোট জায়গা। বুধবার মানে গতকালকে ঢাকা রেল স্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন করতে এসে তিনি গেল বুধবার তিনি রেল স্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছিলেন। জিল্লুল হাকিম বলেছেন, অনেক নামি দামি জায়গাতেও ক্রয়ের ক্ষেত্রে কিছুটা দুর্নীতি থাকে, তারপরে আমরা চেষ্টা করছি যেন আমাদের রেলে কোনো ধরনের এরকম কিছু না থাকে, আমরা চেষ্টা করব সব রকম দুর্নীতি বন্ধ করতে। যেমনটা রেলমন্ত্রী বললেন যে সব জায়গাতেই কিছু না কিছু থাকে, এই কিছু না কিছু সব জায়গায় থাকে, এটা কি আমরা মানে থাকাটাই মেনে নিতে হবে, বা আপনারা মেনে নিয়েছেন আর এভাবেই দেশটা চলছে? 1 মিনিট সময়। দেখুন, আমি তো মনে করি যে মাননীয় মন্ত্রী খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন কথাটা, এর ভিতরে কোনো ভুল কোনো কিছুই আমি দেখছি না। আর এই দুর্নীতির কথা যেটা বলছেন, দুর্নীতি শুধু আমার বাংলাদেশে না, দুর্নীতি অনেক জায়গায় আছে। দুর্নীতি কোন মাত্রায় সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্নীতি মুক্ত জায়গা দেশ খুব কম আছে। তো যেটা বলেছেন খুব সুন্দরভাবেই বলেছেন যে সব জায়গায় কম বেশি দুর্নীতি থাকতে পারে। আমরা চাবো সবসময় দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবসময় থাকবে কিভাবে সেটাকে আমরা এর পর্যায়ে নিয়ে আসা যাতে কোনো রকম ভাবে অন্যান্য বিভাগগুলোর কথা বলেছেন, অন্যান্য বিভাগ রেলের কথা বলেছেন, পাশাপাশি অন্যান্য বিভাগ মানে সরকারের সব বিভাগে বা মন্ত্রণালয়ে দুর্নীতি কিছুটা কিছু থাকবে, আমরা এইভাবে ধরে নিব বা ভেবে নিব। আমাদের কথা হলো একটা দেশে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশেই দুর্নীতি আছে, কম বেশি আছে। সুতরাং কোন পর্যন্ত অ্যাকসেপ্টেবল দুর্নীতি সেটাই হচ্ছে বড় জিনিস। সেটাকে আপনি যদি সীমার মধ্যে রাখতে পারেন, তাহলে মনে করবেন যে হ্যাঁ, আমরা শক্ত হাতে দুর্নীতিকে দমন করেছি। জি, সময় হলো এমসিকিউ। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার জন্য প্রথম প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শর্টকাট পদ্ধতিতে কোনো কিছু কোনোদিন হয়নি, প্রতিটি বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আন্দোলন জাতিকে রক্ষার আন্দোলনে সফল হওয়ার শর্টকাট পদ্ধতিগুলো কি কি? ক, যা এতদিন বিএনপি করেছে সেটাই। খ, ঘন ঘন বিদেশিদের সাথে বৈঠক। গ, স্যাংশন ও ভিসা নীতি নির্ভরতা। ঘ, উপরে সব কয়টি? কোনোটি নয়।
রুহুল কবির রিজভী বলেছেন পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা ও যোগসূত্র আছে। পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডে সরকারের কেমন যোগসূত্র থাকতে পারে? ক, পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর ব্যাংক লুটের টাকার ভাগ সরকারও পায়। খ, বিএনপির ঈদের পরে আন্দোলন বানচালে ইস্যু বানিয়েছে সরকার। গ, তারা নৌকায় ভোট দেয়। ঘ, উপরে সব কয়টি? আন্তর্জাতিক কমিউনিটির সাহায্যে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা। রাজধানীতে বিরোধী দলগুলোর আন্দোলন ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাখো সদস্য তৎপর, অথচ সীমান্ত এলাকা অরক্ষিত। সরকার দেশের সীমান্ত রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এবার ঈদে আওয়ামী লীগের বন্ধুদের পক্ষ থেকে যদি ঈদের দাওয়াত পান তাহলে কি করবেন? ওইটা একটা ইনফরমেশন ছিল, সরি। এবার ঈদে আওয়ামী লীগের বন্ধুদের পক্ষ থেকে যদি দাওয়াত পান কি করবেন? ক, আওয়ামী লীগের বন্ধুদের বাসায় যাবেন কিন্তু সেলফি তুলবেন না। খ, এবার আওয়ামী লীগের বন্ধুরা দাওয়াত দেবে না, এবার তারা আমরা আর মামুরা টাইপ ঈদ পালন করবে। গ, এবার আওয়ামী লীগের দাওয়াতও আপনারা বর্জন করবেন যেভাবে নির্বাচন বর্জন করেছেন। ঘ, উপরে সব কয়টি? তারা আমরা আর মামুরা টাইপের ঈদ করবে। শাহাদাব আকবর চৌধুরী এমপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন কুকি চীনের ঘটনা পুরো পাহাড়ের শান্তি বিঘ্নিত করতে পারবে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তাদের বিরুদ্ধে সরকার সতর্ক ও শক্ত অবস্থান নিয়েছে। কুকি চীনের বিরুদ্ধে সরকার আগেই শক্ত অবস্থান নেয়নি কেন? ক, সরকার বিএনপিকে নিয়ে এতদিন ব্যস্ত ছিল। খ, সরকার তাদের আপনজন ভেবেছিল। গ, সরকার তাদের কিশোর গ্যাং বিবেচনা করে ছোটখাটো ভাবছিল। ঘ, উপরে সব কয়টি? কোনোটাই না। গতকাল শনিবার রাতে বগুড়া শাহজাহানপুরে থানায় ঢুকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের উপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ 9 জনকে আটক করা হয়েছে। থানা থেকে আসামি ছিনতাই চেষ্টা ও পুলিশের উপর হামলার ঘটনাকে কিভাবে দেখেন? ক, বিচ্ছিন্ন ঘটনা। খ, থানাকে আপনাদের দলের লোকেরা মামাবাড়ি বলে মনে করে। গ, এসব ঘটনার পেছনে বিএনপির ইন্ধন থাকতে পারে। ঘ, উপরে সব কটি? বিচ্ছিন্ন ঘটনা। এবার ঈদে বিএনপির বন্ধুদের কিভাবে আপ্যায়ন করবেন? ক, কারাগারে খাবার দিয়ে আসবেন। খ, পলাতক বন্ধুদের পুলিশ দিয়ে খুঁজে বের করবেন। গ, গোপনে ঈদ উপহার পাঠাবেন। ঘ, উপরে সব কয়টি? খাবার দিয়ে আসতে যদি সম্ভব হতো খাবার দিয়ে আসতাম, ঈদের একটা শুভেচ্ছা বিনিময় হতো। ঈদের দিন খাবার দেওয়া মানে নিষেধ নাকি? না, সেটাই বললাম, যদি এরকম সুযোগ হয় কোনো সময় যে না আমার ব্যক্তিগতভাবে তাহলে আমাকে সবাইকে খাবার দিয়ে বিলি করতে তো আমার ভালোই লাগবে। আছে বলে জানি। দর্শকও প্রশ্ন করেছে, খবিউর রহমান একজন প্রশ্ন করেছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এখানে সরকারের কি কিছু করার নয়? যদি ভোক্তারা বয়কট করে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সরকার পারে না কেন? আর যদি সরকার না পারে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। 3 সেকেন্ডে বলবেন। সরকার তো সবসময় চেষ্টা করছে এবং সবসময় সেই চেষ্টা চালিয়ে যাবে। কোনো সময় কমবে, কোনো সময় বাড়বে, এটা খুব স্বাভাবিক। এটাতে চিন্তিত হওয়ার কিছু নেই। এবং সবচেয়ে প্রথম এই রমজানের প্রথমেই আমি বলেছিলাম আরেকটা জায়গায়, সেটা হলো যে আসুন আমরা একটা বয়কট যদি করি তাহলে এই বয়কটের প্রক্রিয়া চলতে থাকলে দেখবেন যে সিন্ডিকেট কিন্তু আমরা জনগণই সেটা ভাঙতে পারবো। এবং আমরা দেখেছি যে কথাটা আমি বলেছিলাম, এই বয়কট করলে পজিটিভ একটা ইমপ্যাক্ট দেখা গেছে। এই দায়িত্বটা জনগণের কাঁধে দিয়ে দিয়েছেন। সবারই দায়িত্ব, একটা দেশ গড়ার জন্য সবারই দায়িত্ব। ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে প্রশ্ন করেছেন মাহির ফয়সাল ফাহিম। তিনি বলেছেন রুমিনের কাছে প্রশ্ন, বিএনপি ঈদের পরে আন্দোলন কি শুধু কাগজে কলমে, বাস্তবে নয় কেন? 3 সেকেন্ডে প্লিজ। আমাদের 50 লক্ষ নেতাকর্মী যখন 1.5 লক্ষ মামলা মাথায় নিয়ে ঘুরতে থাকে, আমাদের নেতাকর্মীরা যখন কারাগারে অসুস্থ হয়, বিনা ট্রিটমেন্টে মারা যায়, আমরা যখন সামান্য একটি মানববন্ধনে ছাত্রলীগের হামলার মুখোমুখি হই, পুলিশের টিয়ার সেলের মুখোমুখি হই, তখনই বোঝা যায় আমাদের আন্দোলন আসলে আমরা কিভাবে করছি এবং কতটা জানবাজি রেখে করতে হচ্ছে। যারা আন্দোলনে না সামিল হন কিন্তু এই ধরনের প্রশ্ন করেন তারা ভাবতেই পারেন। কিন্তু এতটুকুই বলতে চাই যে এই বিপদ কিন্তু কাউকেই ছাড়বে না। রাজনীতি আলোচনা চলবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ঈদের পর আবারও দেখা হবে, সাথেই থাকুন। ধন্যবাদ।